Friends, very sorry, I've again come to disturb you. Very sorry because that record is lost for some of my mistake. আমার কিছু ভুলের জন্যে ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সুতরাং আমাকে আবার আসতে হলো। আর তখন তো ওটা হ্যান্ডসেট থেকে করেছিলাম, যে আবার এটা আমি ডেস্কটপ থেকে এখন করতে পারছি। এখন দেখা যাচ্ছে এটা নেটটা আছে। আমি একটু ছোট করে বলে নিই, কারণ দ্যাট রেকর্ড ইজ লস্ট, ডিলিটেড সামহাউ ফর সাম অফ মাই মিস্টেক্স। হ্যাঁ, যেটা বলছিলাম, এই বাংলায় এত বিষাক্ত শক্তি, দেশদ্রোহী শক্তিগুলো এত অ্যাক্টিভ কেন, এত সক্রিয় কেন? দেখুন, বেঙ্গলে এই মুহূর্তে প্রায় 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোথাও কোনো প্রবলেম হয়নি। কেউ হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়নি। এসআইআরটা একটা নর্মাল কনস্টিটিউশন প্রসিডিওর, ঝাড়াই ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করা পিরিয়ডিক্যালি, এটা এটা কনস্টিটিউশনের কর্তব্য একটা রাষ্ট্রের, একটা রাজ্যের। ডিএমকে শাসিত যারা বিজেপির শত্রু, তার তামিলনাড়ুতে এসআইআর স্মুথলি হয়ে গেল, 80 লক্ষ নাম বাদ চলে গেল। তেলেঙ্গানা কংগ্রেস শাসিত, ডিএমকে বিজেপির শত্রু, সেখানে 70 লক্ষ নাম বাদ গেল, কারো কোনো প্রতিবাদ নেই। বেঙ্গলে প্রতিবাদ চলছে চলছে চলছে। আজকে আমাদের বেঙ্গলের যে ইলেকশন কমিশন হেডকোয়ার্টার স্ট্যান্ড রোডে, সেখানে অবরোধ করেছে, হাঙ্গামা করেছে, একদিকে টিএমসিপি, একদিকে এসইউসিআই। ওরা কি চায়? ওরা কি চায়? যেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ব্যাপারটা দেখছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গিয়েছিল, সেখানে সবগুলো ডিসাইড হচ্ছে, এখানে এই হাঙ্গামাটা কেন? অবাক লাগছে এসইউসিআই রোলটা নিয়ে। টিএমসিপি একই সঙ্গে যাচ্ছে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, আবার একই সঙ্গে হামলা করতে যাচ্ছে। কিছুদিন আগে ডক্টর অভয়ার কি যে আন্দোলন হলো, সেই আন্দোলনের ভেতরে প্রবেশ করে সিপিএম এর লোকেরা, টিএমসিপির লোকেরা এবং এসইউসিআই প্রবেশ করে পুরো কেসটাকে ঘেঁটে শেষ করেছে। এবং যাতে না বিজেপি কোনোভাবে কোনো মুনাফা লুটে পেতে পারে, তারা নিজেরা আন্দোলন করেছে, আন্দোলনে প্রবেশ করেছে, বিজেপির কোনো লোককে আন্দোলনে ঢুকতে দেয়নি। এবং এসইউসি এই কথাও কখনো আন্দোলনে মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করেনি। তারা কিন্তু সিবিআইয়ের হেডকোয়ার্টারে মিছিল করে গেছে, যেন প্রমাণ লোভটা সিবিআই করেছিল। প্রমাণ লোভ তো, খুন তো একটা গ্রুপ করেছে, প্রমাণ লোপাট তো মমতা ব্যানার্জি নিজে নিজে সারা রাত্রি ফোনে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে জিনিসটা করিয়েছে। সেই আন্দোলন, অর্থাৎ এই টিএমসিপির মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখাটা এখন সিপিএম এসইউসিআইয়ের একটা দায়িত্ব হয়ে গেছে। আর এসআইআরটাকে বানচাল করার চেষ্টা করাটাও যেন এটা এসইউসিআইয়ের কাজ আর টিএমসিপিএম এর কাজ হয়ে গেছে, সঙ্গে টিএমসিপি। এরা সবাই যে মিলিয়ন্সে অনুপ্রবেশকারীদের ধরে রাখতে চায় অ্যাজ ভোট ব্যাংক। দেখুন কিরকম রোলটা, দেখুন একই সঙ্গে এই সিপিএম এবং এসইউসিআই কিরকম করে যে রোলটা প্লে করছে একদম টিএমসিপির স্বার্থে। চক্রটা কোথায়, মানে এই যে বোঝাপড়াটা পর্দার পেছনে কোথায়?
এবার বলে রাখি, এই যে বাংলার দুর্ভাগ্য হচ্ছে, বাঙালি বাংলার উপরে বিদেশি শক্তির প্রভাব, এটা যদি আপনারা মনে করেন এটা শুধু এই সিপিএম টিএমসিপি এসইউসিআই এদের খেলা, তা কিন্তু নয়। এরা সবাই কিন্তু একটা বিশাল বড় বিদেশি শত্রু শক্তির তাদের এজেন্টেরা, এবং এই বিদেশি শক্তি বহুদিন থেকেই কাজ করে চলেছে এই বেঙ্গলের উপরে, বহুদিন থেকেই, বহুদিন থেকেই বাংলার উপরে নজর বহুদিন থেকে। কারণ বাংলা একটা গুরুত্বপূর্ণ জায়গা, বাংলার উত্থান গোটা ভারতবর্ষের উত্থানকে একটা উঁচু চূড়ায় নিয়ে যাবে, এবং এশিয়ার নতুন করে গোটা পৃথিবীকে ডোমিনেট করবে, যেমন একসময় ছিল। বাংলার উত্থানটা অনেক শক্তিই চায় না, এবং সেই শক্তিগুলো অনেক এজেন্ট তৈরি করে রেখেছে ভারতবর্ষের মধ্যে, তাদেরকে দিয়ে বিশেষ করে এই বাংলার মাটিতে সেই শক্তিগুলোকে ধরে রেখে প্লে করাচ্ছে। কারণ বাঙালি, দুর্ভাগ্য, বাঙালি একটা ক্যারেক্টার্স হচ্ছে, তার মধ্যে প্যারাডক্স আছে প্রচুর, অনেক প্যারাডক্স। বাঙালি অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু সেই সঙ্গে তার দুর্ভাগ্য হচ্ছে অত্যন্ত ফ্র্যাজাইল। বাঙালি অত্যন্ত ইমোশনাল। বাংলার মাটি যেমন খুব নরম, এদের মাটি অত্যন্ত নরম, মানুষের বাঙালির মনও খুব ফ্র্যাজাইল এবং নরম, অত্যন্ত ফার্টাইল, পদ্মার মতো খুবই মাটির মতো উর্বর, আবার ফ্র্যাজাইল। মহাকাল বলেছেন 1 মাস থেকে গঙ্গা যমুনার প্রবাহ হিমালয় থেকে, মানস সরোবর থেকে, আর একদিকে অনাব সরোবর থেকে ব্রহ্মপুত্র তিব্বত হয়ে প্রবেশ করেছে বঙ্গে। এই দুই অববাহিকার মাঝখানের ভূমি বঙ্গভূমি, মাটি খুবই উর্বর। এখানে বৌদ্ধ, এখানে হচ্ছে এরা শাক্ত দুর্গা কালীর উপাসক, আবার একদিকে এরা বৈষ্ণব প্রেমিক, একদিকে শৈব জ্ঞানের উপাসক। সাংখ্য দর্শনের সৃষ্টি এখানেই। এই বাঙালি তার জ্ঞান ভাণ্ডার নিয়ে একসময় গোটা পৃথিবীকে আলোকিত করেছে। এই বাংলার বাণিজ্য তরী একসময় দক্ষিণ পূর্ব এশিয়া আপ টু ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, ওদিকে আফ্রিকা, ওদিকে ভূমধ্য সাগর, গ্রিক রোম পর্যন্ত বাণিজ্য বিস্তার করেছে, এবং সম্পদশালী। খ্রিস্টীয় 1ম থেকে 10ম শতাব্দী 1000 বছর ওটা বিশ্ব বাণিজ্যে এই বাংলার ছিল কন্ট্রিবিউশন নাম্বার 1। এই বাংলার গুরুত্ব আছে। যখন বিদেশি শক্তি আসছে তখন প্রথম সে প্রবেশ করেছিল ভাস্কো ডা গামা কেরালাতে, তারপর ম্যাড্রাস হয়ে কিছু বিদেশি শক্তি, তারপরে বেঙ্গল হয়ে গঙ্গা দিয়ে শেষ বিদেশি শক্তি ইংরেজরা এলো। ইংরেজরা অন্য বিদেশি শক্তিগুলোকে বিভিন্ন কায়দা কানুন করে সরিয়ে দিয়ে নিজেরা বঙ্গ দখল করলো, তারপরে অযোধ্যা, তারপরে দিল্লি দখল করে এই বাঙালিদের সাহায্য নিয়ে, ভারতের সাহায্য নিয়ে গোটা ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করলো এবং গোটা এশিয়ার প্রভুত্ব তৈরি করলো। এই বাঙালির দুর্ভাগ্য হচ্ছে এদের মধ্যে যেমন দেশপ্রেমিক তৈরি হয়েছে, এই বাংলায় নবজাগরণ হয়েছে, অগ্নিযুগ তৈরি হয়েছে, ফ্রিডম মুভমেন্টের পায়োনিয়ারেরা। অ্যাট দি সেম টাইম এই বাংলায় কিন্তু তৈরি হয়েছে মির্জাফর, পরবর্তীকালে অনেক মির্জাফর তৈরি হয়েছে। এই বাংলায় যেমন চৈতন্য জন্মেছেন, রামকৃষ্ণের মতো একজন দার্শনিক, বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক জন্মেছেন, স্বামী বিবেকানন্দ জন্মেছেন, নেতাজি জন্মেছেন, সেই বঙ্গে কিন্তু অনেক মির্জাফরও জন্মেছেন। এই বাঙালির মন বিষাক্ত হয়েছে, বিষাক্ত করা হয়েছে। প্রথমে বিদেশি ধর্ম ইসলাম প্রবেশ করে ইসলামাইজ করেছে। দুই বাংলা মিলে এই মুহূর্তে 70%-এর বেশি বাঙালি ইসলামাইজড হয়েছে। তার যে নিজস্ব ধর্ম, বাঙালির নিজস্ব সত্তা ধ্বংস হয়ে গেছে। তার বাঙালিত্ব, তার বাঙালি চরিত্র নষ্ট হয়ে গেছে। তারপর এসেছে ইংরেজরা, এবং ইংরেজরা ভারতবর্ষ দখল করেছে এই বেঙ্গল দিয়েই। কিন্তু
এই বেঙ্গলি কিন্তু ইংরেজদের ভারত জয়ের পথ করে দিয়েছে। মির্জাফর এখান থেকেই তৈরি হয়েছে। এবং এই বাংলা, এই বাংলায় সে অনেক এজেন্ট তৈরি করেছে, এবং সবসময় ইংরেজরা চেয়েছে বাংলাকে বিভক্ত করতে, বাঙালিকে দুর্বল রাখতে। কারণ বাঙালির প্রতিভার স্ফুরণ ভারতবর্ষকে শক্তি দেবে, এবং এশিয়ার মাটি থেকে, ভারতের মাটি থেকে ইউরোপিয়ান আধিপত্য দূর করবে। এই হচ্ছে ওদের ভয়। ইউরোপিয়ান শক্তি, আমেরিকা, এই সমস্ত শক্তিগুলো পৃথিবীর উপরে আর ভারতের উপরে, এশিয়ার মাটিতে দাদাগিরি করতে পারবে না। বাঙালিকে দুর্বল করে রাখতে, বাঙালিকে অন্ধ করে রাখতে হবে, মেন্টালি প্যারালাইজ করতে, মোরালি, ইন্টেলেকচুয়ালি প্যারালাইজ করতে হবে। বাঙালির দুর্ভাগ্য এখানে। এই বাংলায় বিদেশ শক্তির প্রচুর ভয়ঙ্কর প্রভাব। মনে রাখতে হবে, এই যে ইংরেজরা কংগ্রেস তৈরি করেছিল এক বাঙালিকে দিয়ে। 1877-এ ভারত সভা তৈরি হয়েছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা প্রথম সর্বভারতীয় রাজনৈতিক দল উইথ এন এম অফ ফ্রিডম মুভমেন্ট। তাকে কাউন্টার করতে, ধ্বংস করার জন্য ব্রিটিশ 1885-এ ডিসেম্বরে বোম্বেতে বসে কংগ্রেস তৈরি করলো। এবং কংগ্রেস তৈরি করার জন্য ক্যালকাটা উমেশচন্দ্র ব্যানার্জিকে নিয়ে গেল। এক বাঙালিকে দিয়েই কংগ্রেস তৈরি করা হলো। উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ধ্বংস করা, যাতে ভারত স্বাধীনতা সংগ্রামের নামে যে দলটা তৈরি হচ্ছে তার কন্ট্রোল যেমন না ভারতের হাতে থাকে, যেন ব্রিটিশ কন্ট্রোল করতে পারে ফ্রম বিহাইন্ড দ্য কার্টেন। এবং লর্ড বেন্টিং যেটা করেছিল পেছন থেকে, এটা কিন্তু উমেশ বন্দ্যোপাধ্যায় জানতেন না। এমনি করে বিদেশি শক্তি বিভিন্ন দেশ বিরোধীগুলো কাজ করেছে পর্দার পেছন থেকে। এক বাঙালিকে দিয়েই কিন্তু কংগ্রেস তৈরি করা হয়েছিল, যে কংগ্রেস প্রতি স্তরে ভারত স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করেছে গান্ধীকে দিয়ে। গান্ধীও কিন্তু ব্রিটিশের তৈরি। মনে রাখবেন, এই বাংলাতেই কিন্তু মুসলিম লীগ তৈরি হয়েছিল। এই বাংলাতেই যখন 1905-এ যখন বঙ্গ বিভাগ কন্টিনিউ করা গেল না, বাংলা বিভাগকে আন্ডু করতে হলো, সেই সময় একটা মুসলিম লীগ তৈরি করা হলো, যাতে পরবর্তীকালে ব্রিটিশের কাজকর্ম করে সমর্থন করার মতো একটা দল তৈরি থাকে, মুসলিম লীগ। এই বাংলায় তৈরি হয়েছিল। বাংলার গভর্নর, ব্রিটিশ গভর্নর এবং ঢাকার নবাবের টাকায় এই বাংলায় তৈরি হয়েছিল, যে মুসলিম লীগ পরবর্তীকালে বাংলা বিভাগ করেছে, ভারত বিভাগ করেছে, ম্যাসাকার করেছে। এই বাংলায় পেছনে কিন্তু কলকাঠি ব্রিটিশের, তাকে সাহায্য করেছে এক বাঙালি নবাব। তারপর 1920-তে এই কলকাতার মাটিতেই ক্যালকাটা কংগ্রেস সেপ্টেম্বরে গান্ধীজি পাশ করে নিয়েছিলেন খুব নোংরা ভাবে খিলাফত রেজলিউশন। খিলাফতটা কি জিনিস? ফার্স্ট গেট ওয়ারের শেষে খিলাফত এম্পায়ার ব্রিটিশ ভেঙে দিয়েছিল, 19 খণ্ডে ভাগ করে 19টা ছোট ছোট দেশ তৈরি করে দিয়েছিল। তখন বিক্ষুব্ধ ইসলামিক মানসিকতাকে সন্তুষ্ট করার জন্য খিলাফতের লোভ একটা দেখিয়েছিল, যে ভারতবর্ষে একটা খিলাফত তৈরি করে দেব। এই হচ্ছে খিলাফত মুভমেন্টের রুট। খিলাফত গ্রুপগুলো তৈরি হয়েছিল। এই খিলাফত গ্রুপগুলোর সঙ্গে গান্ধীজির মোলাকাত ব্রিটিশ করে দিয়েছিল। গান্ধীকে দিয়ে খিলাফত মুভমেন্ট করানো হয়েছিল, এবং কংগ্রেস প্ল্যাটফর্মে খিলাফত রেজলিউশনটা গান্ধী পাশ করিয়েছিলেন খিলাফতিস্টদের সাহায্যে। সেই খিলাফতিস্টরা এসেছিল পশ্চিম ভারত থেকে বিভিন্ন ট্রেনে, খিলাফতি ট্রেনে। টাকা ফান্ডিং হয়েছিল বাইদা মুসলিম এবং মারোয়ারি কোটিপতি এবং শিল্পপতিদের দিয়ে, পেছনে ব্রিটিশের মেকানিজম। এবং কংগ্রেসে, ক্যালকাটা কংগ্রেসে খিলাফত রেজলিউশন পাশ করানো হয়েছিল। বিরোধী ছিল দেশবন্ধু, লাল বাল পালের শিষ্যরা, মদন মোহন মালব্য, অ্যানি বেসেন্ট, ইভিন জিন্না। তা সত্ত্বেও কিন্তু পাশ করানো হয়েছিল এই বঙ্গে। এবং এই মুসলিম লীগই পরবর্তীকালে যে ডিরেক্ট অ্যাকশন জিন্না দিয়েছিল, সেটা এই বঙ্গেই সাকসেসফুল হয়েছিল। জিন্না সাহস পাননি কোথাও অন্য কোনো রাজ্যে
অন্য কোনো এরিয়াতে ডিরেক্ট অ্যাকশন এক্সিকিউট করতে। এই বাঙালি সেটা সাকসেসফুল করেছিল সুরাবর্দিকে দিয়ে। এবং সুরাবর্দি মুসলিম লীগ গভর্নমেন্ট যে বেঙ্গলে ক্ষমতা এসেছিল, এটাই ভারতবর্ষের মধ্যে যতগুলো ব্রিটিশ প্রভিন্স ছিল, এই বেঙ্গলেই মুসলিম লীগ সবার আগে ক্ষমতায় এসেছিল। চক্রান্ত করেছিল গান্ধী। গান্ধীর চক্রান্ত যদি না থাকতো তাহলে পশ্চিমবঙ্গ এই বাংলায় কংগ্রেস কৃষক প্রজা পার্টি তৈরি হলে মুসলিম লীগ ক্ষমতায় আসতে পারতো না। মুসলিম লীগকে ক্ষমতায় আসার পথ করে দিয়েছিল কিন্তু পরবর্তীকালে 1937-এ গান্ধী এবং তার শিষ্যরা। এবং তার আগে কলকাতা কংগ্রেসে প্র্যাকটিক্যালি রিগিং করে খিলাফতিসদের দিয়ে রেজলিউশনটা পাশ করিয়েছিল। এবং খিলাফতি মুভমেন্ট কেরালা থেকে আরম্ভ করে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপরে মুসলিম ইসলামিক সোড ম্যাসাকার করেছিল। এই নিয়ে পাকিস্তানের সিড তৈরি হয়েছিল, সেটা গান্ধীজির সাহায্যে। এবং সেটা এই এই বেঙ্গল দিয়েই, কিন্তু এই বেঙ্গলেই এই বিষাক্ত সিডগুলো তৈরি হয়েছিল। এবং শেষ যে চেষ্টা ফজলুল হক কৃষক প্রজা পার্টির যে মিলিত যে মন্ত্রিসভাকে যদি বাঁচানো যেত, তাহলে হয়তো ইন্ডিয়া পার্টিশনের ম্যাসাকারটা অ্যাভয়েড করা যেত। সেটাও গান্ধী হতে দিলেন না। কংগ্রেস, মুসলিম লীগ এবং ব্রিটিশের চক্রান্তে শ্যামা হক মন্ত্রিসভার পতন ঘটল। তার আগের তো অনেক ইতিহাস, কংগ্রেসকে ব্রিটিশ গান্ধীকে দিয়ে কংগ্রেস থেকে বিতাড়িত করার চক্রান্ত করা, এসবগুলো তো আছেই। এবং যে জিন্না ছিল খিলাফত মুভমেন্টের এগেনস্টে, প্রচণ্ড সেকুলার, গান্ধী এবং জওহরলালকে দিয়ে ব্রিটিশ বাধ্য করল জিন্নাকে কংগ্রেস ত্যাগ করতে। এবং সেই জিন্না পরবর্তীকালে মুসলিম লীগে যাওয়ার পরেই মুসলিম লীগের শক্তি বৃদ্ধি হল। মুসলিম লীগকে বলিয়ান করার পেছনের ছিল এই 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 এর চক্রান্ত, গান্ধীর চক্রান্ত। গান্ধীকে দিয়েই খিলাফত মুভমেন্ট শুরু হয়েছিল। মুসলিম লীগের স্বপ্ন পাকিস্তানের বীজ বপন করা হয়েছিল। এবং এই গান্ধীর অনেক ডিসাইপল আছে এই বেঙ্গলে। বাংলার দুর্ভাগ্য এই যে, তারপর দুর্ভাগ্য এই বাংলা কংগ্রেস রুল করেছে 25 বছর, যে ব্রিটিশের প্রোডাক্ট। তারপর রুল করেছে সিপিএম, যে হচ্ছে ডিপ স্টেট অফ আমেরিকা, চায়না এবং পাকিস্তানের প্রোডাক্ট। তারপর টিএমসিপি, যে ইসলামিক প্যান ইসলাম, তার পেট্রোডলার এবং ডিপ স্টেট আমেরিকার এজেন্ট। এইগুলো হচ্ছে যে আমাদেরকে যে কারা রুল করছে তাদের ক্যারেক্টার আমরা আগে থেকে জানতে পারছি না, অনেক পরে জানছি। সেকেন্ড ফেজে যখন সিপিএম রাজত্ব করছে 34 ইয়ার্স, তারা বেঙ্গলটাকে ইন্ডাস্ট্রিয়াল ডেজার্টে কনভার্ট করে দিয়ে গেছে। তাদের কোনো ন্যাশনাল প্ল্যানিং নেই, কোনো স্টেট প্ল্যানিং নেই, শুধু পলিটিক্স করা। এবং তারাই ভারতবর্ষে পাকিস্তান থেকে যে কয়েক কোটি ইনফিল্ট্রেশন হয়েছে সেইটাকে হেল্প করে গেছে। এই ইনফিল্ট্রেশনটা কিন্তু মনে রাখবেন সিপিএমের একার কাজ নয়, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। ডিপ স্টেট অফ ইউএসএ, চায়না, পাকিস্তান এবং এখানে সিপিএম, এদের নেটওয়ার্কে এই কাজটা হয়েছে। তারা ভারতবর্ষে প্রবেশ করে ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ থেকে প্রবেশ করে সব রেশন কার্ড পেয়েছে। তখন রেশন কার্ড ওয়াজ অনলি ওয়ান এসেন্সিয়াল আইডেন্টিটি কার্ড। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই সিপিএম রুল করে গেছে। এবার যখন ডিপ স্টেট অফ ইউএসএ দেখলো যে সিপিএম আস্তে আস্তে লুজিং দেয়ার পপুলারিটি, তখন তারা পেছন থেকে একদম গাল্ফ মানি, পেট্রোডলার এবং ডিপ স্টেটের আশীর্বাদ নিয়ে তারা টিএমসিপি তৈরি করলো। তারা আজকে এই রূপ নিয়েছে। সিপিএমের রাজত্ব পরবর্তীকালে টিএমসিপির রাজত্বে বাংলা শ্মশানে পরিণত হয়েছে। এরা সবাই বাঙালি স্বার্থের বিরুদ্ধে, বাঙালি গরিমার বিরুদ্ধে এবং ভারতের স্বার্থের বিরুদ্ধে।
এরা সবসময় কাজ করে গেছে ইন কোলাবোরেশন উইথ দ্য এনিমিজ অফ ভারতবর্ষ, এবং বেঙ্গলের মাটিতে বসে। বেঙ্গলের মাটি হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া ফোর্স, অ্যান্টি বেঙ্গলি ফোর্সদের থাকার খুব ভালো জায়গা, এবং এখানে এই শত্রু শক্তিগুলোর, বিষাক্ত শক্তিগুলোর গ্রোথের খুব ভালো জায়গা। বলেছি এই বাংলাই প্রথম মির্জাফর তৈরি করেছিল, তারপরে অনেক মির্জাফর আছে, বিভিন্ন রূপে আছে, বিভিন্ন সাধুর বেশে আছে, বিভিন্ন পলিটিশিয়ানের বেশে আছে, শিক্ষাবিদের বেশে আছে, বুদ্ধিজীবীর বেশে আছে, এবং এদের মধ্যে কোনো জাতীয় চিন্তা নেই, জাতীয় গরিমা নিয়ে কোনো গর্ব নেই। এরা সেই একদম ইংরেজরা যা বলে গেছে, যা ইউরোপিয়ানরা বলে গেছে, সেই সেই জিনিসগুলো এখনো পর্যন্ত ধরে রেখেছে, যে ভারতবর্ষের বাংলার কোনো গরিমা ছিল না, কোনো ঐতিহ্য ইতিহাস ছিল না, সব বিদেশ থেকে ইংরেজরা, প্রথমে মুসলিম সম্রাটরা এসে ভারতবর্ষকে, বাঙালিকে শিক্ষিত করে গেছে, এডুকেটেড করে দিয়ে গেছে, সভ্য করে গেছে, তারপর ইংরেজরা এসে সভ্য করেছে। এই পুরনো কথাগুলো এখনো চালিয়ে যায়, এবং কি টিএমসিপি, কি সিপিএম, কি কংগ্রেস, সবাই হচ্ছে প্রোডাক্ট অফ দ্য ফরেন ইডিওলজি অ্যান্ড ফরেন প্রোডাক্ট অফ ফরেন ফোর্সেস। যদি এইবার না পরিবর্তন ঘটে, তাহলে ভারতবর্ষের বাঙালির কপালে আরও দুঃখ আছে। অলরেডি শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এবং সমাজের সর্বক্ষেত্রে বাঙালি এই মুহূর্তে ইন্ডিয়ার একদম পেছনের দিকে সারিতে। এবং লজ্জার কথা, এর আগে ইলেকশনের সময় পূর্ব ভারতের ঝাড়খণ্ড, বিহার, ইউপিতে রক্তক্ষয় হতো, লাশ পড়তো, খুন হতো। এখন 10 বছর কোথাও কোনো খুনোখুনি নেই। বেঙ্গলে কিন্তু খুনোখুনি চলছে, কারণ বেঙ্গলে বিদেশি শক্তির প্রবেশ, প্রভাব এবং অ্যাক্টিভিটি অত্যন্ত স্ট্রং, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে এই খুনোখুনিকে কন্টিনিউ করে যাচ্ছে, যাতে বাংলা দুর্বল থাকে, যাতে বাঙালি ইনডিরেক্টলি রিমেন রুলড বাই দ্য ফরেন ফোর্সেস। দো অ্যাপারেন্টলি এরা বাঙালি চরিত্র, সব কি সিপিএম কি টিএমসি বাঙালি চরিত্র, কিন্তু ভেতরের পেছন দিকে সমস্ত বিদেশি শক্তি। মনে আছে আপনাদের, এই মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলো 2011 সালে, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমেরিকা উড়ে এসেছিল ম্যাডাম ক্লিন্টন, যে ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট, তখন হি ওয়াজ দ্য ফরেন সেক্রেটারি। আশীর্বাদ কখনো দেখেছেন ভারতবর্ষের কখনো কোনো নতুন মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, কোনো আমেরিকান হোম সেক্রেটারি এসে আশীর্বাদ করছে, পাশে দাঁড়িয়ে থাকছে? কখনো দেখেছেন কখন? এবং বেঙ্গলে যে হয়েছে ইনফিল্ট্রেশন ভারতবর্ষের মধ্যে থ্রো ওয়েস্ট বেঙ্গল, এটা তো ডকুমেন্টেড। অ্যাজ হোম মিনিস্টার অ্যাট সেন্টার, হ্যাঁ, ইন্দ্রজিৎ গুপ্ত পার্লামেন্টে তো বলে দিয়ে গেছেন যে এই স্টেটে এত লোক বসে আছে ওপার বাংলা থেকে আসা লোকেরা। ডাটা আছে, একদম ডাটা, পাবলিশ ডাটা আছে। এটা আমি আমার 3rd ভলিউম নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যতে আমি এটা উল্লেখ করে গেছি। তারপর দেখুন আপনি, তারপর মমতা ব্যানার্জি নিজে পার্লামেন্টে চিৎকার করেছেন যে সিপিএম ওপার বাংলা থেকে ইন মিলিয়ন্স লোক নিয়ে এসে বেঙ্গলে এ কার্ড দিয়ে, রেশন কার্ড দিয়ে সিটিজেন করে ভোটার ব্যাংক তৈরি করছে, দেশের ক্ষতি হচ্ছে, চিৎকার করেছেন। এবং কাশ্মীর এবং আসামের গভর্নর জেনারেল এস.কে. সিনহার যে মেমোরিয়াল স্পিচ আছে, আমাদের বরদলৈ মেমোরিয়াল স্পিচ, ভারতরত্ন বরদলৈ মেমোরিয়াল স্পিচে আছে, সেখানে ডিটেলসে লিখেছেন যে ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে কিভাবে আসাম, নর্থ ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলে ইন মিলিয়ন্স ইনফিল্ট্রেট করেছে, দেখিয়েছেন, এগুলো রেকর্ড। সেই মমতা ব্যানার্জি এখন এই যে মিলিয়ন্সে বসে আছে বিদেশিরা অ্যাজ অনুপ্রবেশকারী, তাদেরকে ভোটার করে রাখতে চায়, এসআইআর বানচাল করতে চায় সেই মমতা ব্যানার্জি। কারণ এই লোকগুলো এখন মমতা ব্যানার্জি টিএমসিপির ভোট ব্যাংক, এদেরকে নিয়েই এ রাজত্ব করতে চায়, বেঙ্গলটাকে শ্মশানে পরিণত করতে চায়। আমি আবার বলি
যে এই বেঙ্গল বাঙালি হচ্ছে যে অত্যন্ত উর্বর মাটি, অ্যাট দি সেম টাইম অত্যন্ত ফ্র্যাজাইল, অত্যন্ত ইমোশনাল। বাঙালির প্রতিভার স্পার্কিং আছে, কিন্তু সাস্টেনেন্স নেই, স্টেবল না। এই বাঙালি ইসলামাইজড হয়েছে, 70% বাঙালি তার চরিত্র নষ্ট করে ইসলামাইজড হয়েছে। তারপর সে গান্ধীবাদের পয়জন খেয়েছে, বিষ খেয়েছে, তার মার্ক্সবাদের বিষ খেয়েছে। বাঙালি তার নিজস্ব চিন্তা, ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করার ক্ষমতা হারিয়েছে। তার ভালো মন্দ কি, ভবিষ্যৎ কি, আজ সে ওই ডোল নিচ্ছে, কি সব বিভিন্ন রকমের মাসে 1000-1500 টাকার ডোল নিয়ে সে বাঁচতে চায়, ভিক্ষা নিয়ে বাঁচতে চায়। সে নিজে দুহাতে কাজ করে নিজের বিদ্যা বুদ্ধি, নিজের কায়িক পরিশ্রম দিয়ে সে অর্জন করতে চায় না। এইভাবে তো কোনো রাষ্ট্র, কোনো রাজ্য উন্নতি হতে, পৃথিবীতে কোথাও এইভাবে উন্নতি হয়নি। পশ্চিমবাংলার কোটি কোটি লক্ষ লক্ষ ইন্ডাস্ট্রি ইউনিট ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে সিপিএম। টিএমসিপি সেই পথের প্রতীক। এখানে কেউ ইন্ডাস্ট্রি করতে আসবে না, মানে এখানে এত কাটমানি দিয়ে কেউ ইন্ডাস্ট্রি করতে আসবে না। বেঙ্গলে চলেছে এখন কাটমানি রাজত্ব, আগে ছিল লাল ঝান্ডা রাজত্ব, সেজন্য কেউ এখানে আর, তারা সব শিল্প সরিয়ে নিয়ে গেছে। বেঙ্গল বিকেম ইন্ডাস্ট্রিয়াল ডেজার্ট বাই দ্য সিপিএম, এবং সিপিএম সেটা করেছিল একটা একটা চীনকে সাপোর্ট করার জন্য। কারণ চীনে তখন সেই মুহূর্তে জার্মান এবং আমেরিকান টেকনোলজি অ্যান্ড মানি ওয়াজ বিং ইনভেস্টেড ফর দেয়ার ওয়াজ এ চিপ লেবার। তাদের কনজিউমার গুডস ওয়ার্ল্ড মার্কেটে যাতে বিক্রি হয় সেই স্পেস তৈরি করার জন্যে। আর বেঙ্গল থেকে, ইন্ডাস্ট্রি থেকে যদি কনজিউমার গুডস তৈরি হয়, তাহলে সেইখান থেকে তো ইন্ডিয়ান মার্কেট ভর্তি হয়ে যাবে। তাহলে সেই জন্যে চীনের স্বার্থকে পোষ্ট করার জন্যে বেঙ্গলে লাল ঝান্ডা তুলে ওরা, ইন দ্য নেম অফ ইউনিয়ন বাজি, রাইটস অফ দ্য লেবার্স, ফ্রিডম অফ দ্য লেবার্সের নামে ইন্ডাস্ট্রি ইউনিটসগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। আর টিএমসিবি তো তোলাবাজি করতে গিয়ে এত তোলাবাজি করে যেখানে কেউ কিছু করতে চায় না, করতে পারবে না। দে উইল নট বি এবল টু রান এ ফ্যাক্টরি হিয়ার। তারা কেউ ইনভেস্ট করবে না। বাংলা এখন শ্মশান, বাংলা এখন শ্মশান। ইভিন কি দুর্ভাগ্য, একসময় আমাদের কলেজগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের অনার্সের সিট পাওয়া যেত না, এখন 80% সিট খালি যাচ্ছে। স্কুল কলেজের সিট খালি যাচ্ছে। কি দুর্ভাগ্য! ভারতবর্ষে এত প্যাথেটিক চিত্র একাডেমিক ইনস্টিটিউশনসে কোথাও নেই, কোথাও নেই। বা এই বাংলায়, আমি আবার বলি, এই বাংলা বিষাক্ত হয়েছে বা ইসলামাইজেশন, এর ফরেন থিঙ্কিং একটা ইডিওলজি, রিলিজন, দেন বাই গান্ধীবাদ, দেন, কারণ গান্ধীবাদের তো কোনো অরিজিনালিটি নেই। টলস্টয়ের চিন্তা, টলস্টয় অ্যান্ড খ্রিশ্চিয়ানিটি, একটা অদ্ভুত মিক্সচার, প্রেম। গান্ধীও নাকি ম্যান অব অহিংসা। যে লোকটা ব্রিটিশের জন্যে সৈনিক রিক্রুট করত, যে লোকটা সাউথ আফ্রিকাতে ব্রিটিশের জন্যে অনারারি মেজর হয়ে তাদেরকে সার্ভ করে গেছে, সেই লোকটা ভারতবর্ষে হয়ে গেল অ্যাপোস্টল অফ নন ভায়োলেন্স। যে চিরকাল অ্যাট দি জেনিথ অফ দ্য ফ্রিডম মুভমেন্ট, যখন মুভমেন্ট তুঙ্গে উঠছে, পেছন থেকে ছুরি মেরে সেই আন্দোলনকে বন্ধ করছে, সেই গান্ধী ভারতবর্ষের মহান নেতা, আইকন। এ এক বাঙালির দুর্ভাগ্য, ভারতের দুর্ভাগ্য। এই বাংলাকে দুর্বল রাখার জন্যে ইন্টেলেকচুয়ালি, মোরালি, অ্যাকাডেমিক্যালি বিভিন্ন শক্তি কাজ করে চলেছে, এবং তারাই কাজগুলো করছে এজেন্ট, এই বাঙালি এজেন্টকে দিয়ে। সেই এজেন্টরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যেই আছে। সে কি কংগ্রেস ছিল, কি সিপিএম ছিল, কি টিএমসিপি, সব এজেন্ট এদের মধ্যে দিয়েই কাজ করছে। কারণ এদের নেতাদের পকেটগুলো ইনডিরেক্টলি ভরে দেওয়ার মতো মেকানিজমও তৈরি আছে। দেশ গোল্লায় যাক, বাংলা গোল্লায় যাক, কিচ্ছু যায় আসে না। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই যে ব্রিটিশ 180 বছরে ভারতের কোনো অঞ্চলকে, কোনো প্রভিন্সকে খ্রিশ্চান মেজরিটি করতে পারেনি।
কিন্তু পার্টিশনের পরে ইন্ডিয়ার নর্থ ইস্ট ইন্ডিয়ার কয়েকটা স্টেটস এখন 90% খ্রিস্টিয়ান। এই যে রিলিজিয়াস ডেমোগ্রাফিক চেঞ্জ, এখানে বড় রোল প্লে করে গেছে খ্রিস্টান মিশনারিজগুলো, যেখানে একটা বড় স্ট্রং রোল প্লে করে গেছে টেরিজা। এই টেরিজা হচ্ছে জ্যোতি বসুর খুব পছন্দের, সিপিএমের খুব পছন্দের। এই টেরিজার হেডকোয়ার্টার কিন্তু এই বেঙ্গল। এই বেঙ্গলে বসেই টেরিজা কোটি কোটি টাকা ট্রান্সফার করেছে টু নর্থ ইস্ট ইন্ডিয়া, যে টাকা দিয়ে ওখানে ব্যাপটাইজ করা হয়েছে। হ্যাঁ, ব্যাপটাইজ করা হয়েছে। এই যে টেরিজা হচ্ছে একটা নটোরিয়াস এভেঞ্জেলিস্ট, ভ্যাটিকান এজেন্ট। নর্থ ইস্টের কয়েকটা প্রভিন্সকে খ্রিস্টানাইজ করা হয়েছে, এবং যে মুহূর্তে খ্রিস্টানাইজ করা হয়েছে তাদের চরিত্রের মনের মধ্যে ভারতবর্ষের সঙ্গে তাদের যে যোগাযোগ, যে আত্মিক যোগাযোগটা বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে, এবং করেওছে তারা। এই যে টেরিজা ওয়াজ এনিমি ফোর্স, ভ্যাটিকান এজেন্ট, বাট ভেরি নিয়ার টু জ্যোতি বোস, ভেরি পছন্দের, সিপিএমের পছন্দের লোক। সিপিএমের আরকেএম বা ভারতের সঙ্গে পছন্দ নয়। ভারতের যত বিভিন্ন খরা, বন্যা, যে ত্রাণ বা শিক্ষাক্ষেত্রে যে অবদান আরকেএম করে রেখেছে, এটা নিয়ে কিন্তু সিপিএম খুশি ছিল না। এখন মমতা ব্যানার্জি খুশি নয়, খুশি ছিল টেরিজাকে নিয়ে জ্যোতি বোস। এটা দুর্ভাগ্য। ভারতবর্ষে এনিমি ফোর্সগুলো অতি স্ট্রং, যে জন্যে এখনো পর্যন্ত এই বাংলায় চিন্তা ভাবনায়, জাতীয়তাবাদী চিন্তা ভাবনার উন্মেষ ঘটেনি। বাংলায় জাতীয়তা উন্মাস যেটা ছিল একসময় রেনেসার যুগে, সুভাষ বোসের যুগে, দ্যাট ইজ ডেড নাও। এখানে এখন অ্যান্টি ন্যাশনাল চিন্তা ভাবনা, জাতীয়তা বিরোধী লোকেদের চিন্তা ভাবনা, তারাই এখানকার বুদ্ধিজীবী। জাতীয়তা বিরোধী লোকেদেরই তারাই এখানকার বুদ্ধিজীবী। এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। এবং এই পেছন থেকে প্রচুর ফান্ডিং হয়। এই সকল ইন্টেলেকচুয়াল বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন ফোরামসে লেকচার দিতে যায়, পেছন থেকে ফান্ডিং থাকে। এবং আজকের এই লোকেরাই মিডিয়াতে প্রপড আপ হয়, এবং দে আর ওয়ারশিপড অ্যাজ ইন্টেলেকচুয়ালস। সত্যিকার যে ইন্টেলেকচুয়ালদের ব্যাকিং করার মতো লোক নেই। অল ইন্টারন্যাশনাল ফোর্সেস আজকে আজকে প্রপড আপ হচ্ছে, প্রজেক্টেড হচ্ছে অ্যাজ ইন্টেলেকচুয়ালস। আজকে এত স্ট্রংলি যে বাংলার এত ক্ষতি হয়ে যাচ্ছে বাই দ্য সিপিএম, দেন বাই দ্য টিএমসিপি মেকানিজম, এই কথাগুলো বলবার লোক নেই বুদ্ধিজীবীর তরফ থেকে। বুদ্ধিজীবী সব বিক্রি হয়ে গেছে, ভাতাজীবী হয়ে গেছে, ভাতাজীবী ভাতাজীবী হয়ে গেছে, সব ভাতা পাচ্ছে, সব ভালো ভালো পোস্টের জন্যে আজকে রুলিং পার্টির দাসে কনভার্ট করে গেছে, চাকর বাকরে কনভার্ট করে গেছে। কোনো মুক্ত চিন্তা নেই, মুক্ত কথাবার্তা নেই, কোনো বিবেকের কথাবার্তা নেই, সত্য কথা বলার মতো লোক নেই। এ থেকে আর কি দুর্ভাগ্য। একটা জিনিস বলছিলাম কি, শ্যামাপ্রসাদ মুখার্জির দুর্ভাগ্য, দুর্ভাগ্য যে মানুষটার জন্যে ওয়েস্ট বেঙ্গল তৈরি হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ নট এ পার্টি টু দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। মাউন্ট ব্যাটেনের পার্টিশন প্ল্যানের ডিসকাশনসের মধ্যে কারা আছে? কংগ্রেসের গান্ধী, নেহরু, প্যাটেল, ওদিকে জিন্না লিয়াকত আলী, ওদিকে আকলাদলের বলদেব সিং। এদের সঙ্গে কথা বলে প্ল্যানিংস হয়েছে পার্টিশন অফ ইন্ডিয়া। সবাই এরা এগ্রি করেছে, কমিউনিস্টরা ডিমান্ড করেছে। কমিউনিস্ট দাবি ছিল কি, আগে পাকিস্তান হতে হবে, তারপর দেশ স্বাধীন হবে। এই তো ছিল স্লোগান। এবং এই প্রেক্ষাপটে যখন when the partition plan was settled, তখন প্রয়োজন হয়ে গেল পাঞ্জাবকে ভাগ করা পশ্চিমে, এদিকে বাংলাকে ভাগ করা। কারণ পাঞ্জাবে শিখ এবং হিন্দুদেরকে সেভ করতে হবে, এদিকে বাঙালি এবং বুদ্ধিস্টদের হিন্দু এবং বুদ্ধিস্টদের সেভ করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলের ডিমান্ড উঠল। প্রথমকে ডিমান্ড তুলেছিল আজাদ হিন্দ সরকার এবং আজাদ হিন্দ ফৌজ খ্যাত মেজর জেনারেল এসি চ্যাটার্জি, অরুণ চ্যাটার্জি, তার মাথার মধ্যে এই প্ল্যানটা আসে। সেটাকে সাপোর্ট করেছিলেন ঐতিহাসিক আর সি মজুমদার
ঐতিহাসিক যদুনাথ সরকার, বিজ্ঞানী মেঘনাথ সাহা, সত্যেন বসুরা, এরাই প্রথম আস্তে 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 আইডিয়াটাকে স্প্রেড করায়। দেন ইন দ্য পিকচার কেম এ পলিটিশিয়ান, কারণ এটাকে এক্সিকিউট করতে গেলে একটা বিগ পলিটিশিয়ান লাগে। শ্যামাপ্রসাদ মুখার্জি কেম ইনটু দ্য পিকচার, এবং তার সেই পরিকল্পনায় অ্যাসেম্বলিতে ভোটাভুটির সময় তার সেই প্ল্যানকে সাপোর্ট করেছে অল কংগ্রেস হিন্দু এমএলএজ এবং কমিউনিস্ট এমএলএ জ্যোতি বোস এবং ব্রহ্ম দার্জিলিংয়ের। বাট যখন পার্টিশনটা হয়ে গেল, সবাই মিলে ব্লেম করতে শুরু করলো, ওই শালা শ্যামাপ্রসাদ মুখার্জি সব থেকে নটোরিয়াস ব্যক্তি, ওই ভারত ভাগ করেছে, ওই ওই বাংলা ভাগ করেছে, সব দোষ ওর। আর কোথায় কোথায় সাভারকারকে দোষ দেয়। ভাই সাভারকার, হোয়ার ইজ সাভারকার? Was Savarkar ever discussed by Mountbatten or anyone else discussed? Both Savarkar and Savarkar were against partition of India. But when you settle for the partition of India, then naturally partition of Bengal was a reality, was a natural demand for the shelter of the Hindu refugees. ওয়েস্ট পাঞ্জাবে থেকে আসা রিফিউজিদের জন্য সেন্টার সাহায্য করেছিল, কিন্তু বেঙ্গলের রিফিউজিদের জন্য কোনো সেন্টার সাপোর্ট করেন। কিন্তু এই যে সাফারিংস অফ দ্য রিফিউজিজ, নতুন কংগ্রেস গভর্নমেন্ট তারা 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 ম্যানেজ করতে পারেনি। সব দোষ তারা দিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে, হু ওয়াজ নট ইন পাওয়ার। সব দোষ শ্যামাপ্রসাদ মুখার্জি। এটা অদ্ভুত, একটা জাতীয়তাবাদী ব্যক্তিকে সবাই ব্লেম করলো, যাদের জন্যে বাংলা ভাগ হলো, তার আগে দেশ ভাগ হলো, তারা ব্লেমটা শোল্ডার আপ করে দিল অল অন শ্যামাপ্রসাদ মুখার্জি আর ওদিকে সাভারকারের উপরে। কি দুর্ভাগ্য! এই জাতীয়বাদী শক্তিগুলোকে, মানে এই সিকুমাকু কঙ্গো যেগুলো অ্যান্টি ন্যাশনাল ফোর্সের, এদের মূল কাজই হচ্ছে বিদেশি শত্রুদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতবর্ষের যা কিছু মহান, অতীতের যা কিছু মহান, যা কিছু গৌরবের, যা কিছু জ্ঞান গরিমা, তাকে ছোট করে দেখো বা তাকে না দেখো, তাকে ইতিহাস থেকে মুছে ফেলো। শুধু যে কতগুলো ডার্ক সাইড আছে সেগুলোকেই বড় করে দেখাও, আর যত মহান চরিত্র আছে সেই চরিত্রে কালিমা লেপন করো। এই হচ্ছে সিকুমাকু কঙ্গোদের অ্যাক্টিভিটি আন্ডার দি ব্লেসিংস অফ দ্য এনিমি ফোর্সেস। জাতির শত্রুদের ব্লেসিংসে এই সিকুমাকু অঙ্গরা সেই প্ল্যানগুলো করে চলেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি দুর্ভাগ্য এই বাংলায় সব থেকে নিন্দিত ব্যক্তি, অথচ তার সেই পরিকল্পিত বেঙ্গলে ওপার বাংলা থেকে সব গান্ধীবাদীরা, সব কমরেড এসে শেল্টার নিয়েছে, আর তারাই সব থেকে গালিগালাজ করে। এই হচ্ছে বাঙালির দুর্ভাগ্য। এবং এই বাংলায় সব থেকে বেশি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, অ্যান্টি বাঙালি ফোর্স অ্যাক্টিভ। কারণ এই অ্যাক্টিভিটি না থাকলে বাঙালি যদি নিজের স্বগরিমায় ফিরে আসে, নিজের আত্মবিশ্বাস ফিরে যায়, নিজের আত্মমর্যাদা এবং নিজস্ব যে অ্যানালাইসিস, নিজস্ব বিদ্যা বুদ্ধির উপরে যদি সে আবার দাঁড়িয়ে পড়ে, তাহলে তো বেঙ্গল শক্তিশালী হয়ে যাবে, ভারত শক্তিশালী হয়ে যাবে। সেই জন্যে এখনো পর্যন্ত, আজও পর্যন্ত অ্যান্টি ন্যাশনাল ফোর্সই কাজ করছে এই বেঙ্গলে, আইদার নাও থ্রু টিএমসিপি, এর আগে সিপিএম, তার আগে কংগ্রেস, এরাই কাজ করে গেছে। জাতীয়বাদী শক্তি বাংলায় কখনো ক্ষমতায় আসেনি। আজকে সেন্ট্রাল ইন্ডিয়ার অনেকগুলো জায়গা থেকে মোটামুটি যে ওল্ড যে বিদেশি শক্তির দ্বারা তৈরি করা যে দলগুলোর ক্ষমতা চলে গেছে, যে শক্তি ভারত থেকে নতুন উঠে এসছে তারাই রুল করছে। কিন্তু যে জায়গাগুলোতে, যেমন কেরালাতে, যেখানে ভাস্কো ডা গামা যেখানে প্রথম এসেছিল, এখনো কিন্তু সেখানে জাতীয়তাবাদী শক্তি খুবই দুর্বল। সেখানে সেই সেখানকার শক্তি যে আরএসএসকে কি কংগ্রেস খুন করে, কি সিপিএম খুন করে। ম্যাড্রাসে ডিএমকে পার্টি হচ্ছে পুরো অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি হিন্দু একটা, দ্রাবিড় মুনেত্রা কুজাখাম একটা একটা কমিউনাল গ্রুপ, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি হিন্দু একটা গ্রুপ, তারা রুল করছে। বেঙ্গলে আমি আবার বললাম, প্রথম 25 ইয়ার্স কংগ্রেস,
which was a product of the British, then CPM, which was a product of প্যান ইসলাম পাকিস্তান, প্যান ইসলাম চায়না অ্যান্ড ডিপ স্টেট অফ ইউএসএ তৈরি। এখন যে পার্টি রুল করছে টিএমসিপি, যে প্রোডাক্ট অফ দ্য ডিপ স্টেট অফ ইউএসএ অ্যান্ড প্যান ইসলাম। এখান থেকে মুক্তির প্রয়োজন আছে। এই বাংলায় বিদেশি শক্তির প্রভাব ভয়ঙ্কর, এবং এইটা আমরা মেজরিটি মানুষ এখনো উপলব্ধি করতে পারছি না। এটা দুর্ভাগ্য। বাংলায় আজকে বুদ্ধিজীবীগুলো সবই হচ্ছে ভাতাজীবী হয়ে গেছে, পাপেটস হয়ে গেছে, রুলিং পার্টির পাপেটস হয়ে গেছে। শুভরাত্রি। মির্জাফররা নানা দেশে বেশে আজও ক্রিয়াশীল এই বাংলায়। না, এটা সব বিপদ আমাদের এটা বুঝতে। বেঙ্গল যদি মুক্ত না হয়, এই বাংলায় এই মুহূর্তে হবে আরো ভয়ঙ্কর সিকিউরিটি থ্রেট ফর দ্য হোল অফ ভারতবর্ষ, অ্যান্ড আমাদের চিকেন নেকটা আরো দুর্বল হয়ে যাবে, এবং নর্থ ইস্ট ইন্ডিয়া, এত বড় একটা নর্থ ইস্ট এরিয়া, 7 সিস্টার্সের সঙ্গে আমাদের কানেক্টিভিটি খুব দুর্বল হয়ে যাবে। আমাদের সোভারেনিটি সেখানে হ্যাম্পার্ড হবে। বাংলা মুক্ত হওয়ার খুব প্রয়োজন আছে। বাংলায় একটা শক্তি আসুক, যে শক্তি ভারতের নিজস্ব শক্তি। সেই গান্ধীর শিষ্যরাই এখন বেঙ্গলে অ্যাক্টিভ। এরা আবার মুসলিম রুল বেঙ্গলে আনতে চায়। মির্জাফরেরা আজও বিভিন্ন বেশে আছে। হ্যাঁ, আমি সরি আবার ডিস্টার্ব করলেন, কারণ আমার প্রথম যে পার্টটা যেটা করেছিলাম সেইটা আমার হাতের ভুলের জন্যে আমি ডিলিট করে ফেলেছি। আমি সেটা যত ভালো করতে পেরেছি জানি না এটা আমি করতে পারলাম কিনা, সেটা একটা মুডের মধ্যে ছিলাম। এনিওয়ে, লেট মি সেভ ইট নাও। থ্যাংক ইউ।